বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই বাসায় নিরাপদে আছো আশা করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। আজ তোমাদের সাথে অনার্স চতুর্থ বর্ষের একটি কোর্সের ক্লাস শুরু করব। আজ কোর্সের প্রথম ক্লাস। কোর্সের নাম হলো ক্রপস অফ বাংলাদেশ, কোর্স কোড 243-315। আজকে আমি মোহাম্মদ আজিম খান আবদুল্লাহ তোমাদের সাথে ক্লাসে সার্বক্ষণিক থাকবো। আশা করি তোমরা উপকৃত হবে। আজকে ক্লাসে বিষয়টি নেওয়ার পূর্বে আমি সর্বসম্মতিভাবে তোমাদেরকে একটি সিলেবাসটাকে প্রকাশ করছি। সিলেবাসটা একটু তোমরা খেয়াল করো। সিলেবাসের মধ্যে প্রথমে যেটা আছে ক্লাসিফিকেশন অফ ক্রপস। ক্লাসিফিকেশন অফ ক্রপস প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার হলো অ্যাগ্রোনমি অফ অ্যারাবল ক্রপস অফ বাংলাদেশ। তৃতীয় চ্যাপ্টার হলো সিরিয়াল ক্রপস অফ বাংলাদেশ। চতুর্থ চ্যাপ্টার হলো ফাইবার ক্রপস অফ বাংলাদেশ। পঞ্চম চ্যাপ্টার হলো আদার ইম্পর্টেন্ট ক্রপস অফ বাংলাদেশ। ষষ্ঠ চ্যাপ্টার হলো অ্যাগ্রোনমি অফ পেরিনিয়াল ক্রপস। লাস্ট চ্যাপ্টার ক্রপিং সিস্টেম প্র্যাকটিসড ইন বাংলাদেশ। এই অধ্যায়গুলো এই কোর্সের আন্ডারে আছে। আজকে আমি তোমাদের সাথে প্রথম দুইটা অধ্যায় আলোচনা করার চেষ্টা করব। প্রথম অধ্যায়টা হলো ক্লাসিফিকেশন অফ ক্রপস। ক্লাসিফিকেশন অফ ক্রপস চিন্তা আলোচনা করতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো তোমাদের সাথে আলোচনা করব। ক্লাসিফিকেশন অফ ক্রপস আলোচনা করার আগে প্রথমে আমরা জানতে হবে ক্রপস ফসল বলতে আমরা কি বুঝি। ফসল বলতে আমরা বুঝি যেসব উদ্ভিদ তার মানুষের নিত্য জীবন যাপন করার জন্য অন্ন, বস্ত্র, শাকসবজি, ফল, চিকিৎসা ইত্যাদি বিভিন্ন ধরনের প্রয়োজন মেটানোর জন্য সুপরিকল্পিতভাবে যথাযথভাবে যদি আমি যত্ন নেই, পরিচর্যার মাধ্যমে চাষাবাদ করে, তখন তাকে আমরা বলব ফসল বা ক্রপস। ফসল সাধারণত এই মৃত্তিকা ভবনে 2/3 মানুষের জীবিকার উৎস হচ্ছে সেই কৃষি। কৃষিকাজের প্রথম উদ্দেশ্য হল বিভিন্ন জমিতে আমরা ফসল চাষ করে আমাদের ভবিষ্যৎ জীবনের চাহিদা পূরণ করা। সেই চাহিদা পূরণ করার আলোকে আমাদের ফসলের চাষ বাড়াতে হবে। আমাদের দেশে বর্তমানে যে স্বয়ংসম্পূর্ণভাবে আমরা কৃষিকাজে আগায় যাচ্ছি, আমাদের দেশে ফসলের এখন কোনো উৎপাদন কমতে নেই। সেই আলোকে এখন আমি ফসলের ক্লাসিফিকেশন আমাদের সাথে আলোচনা করব। ফসলের ক্লাসিফিকেশন আলোচনা করতে গেলে এটা আমরা সাধারণত ইত্যাদি পরিচর্যার চাষাবাদ যেগুলো সেই সব পরিচর্যার আলোকে আমরা 4টা ভাগে ক্লাসিফিকেশন করব ফসলকে। একটা হলো উদ্ভিদতাত্ত্বিক শ্রেণী বিভাগ, জীবনকাল ভিত্তিক শ্রেণী বিভাগ। 3 নাম্বার হলো উৎপাদন ঋতু অনুসারে শ্রেণী বিভাগ। 4 নাম্বার হলো কৃষি তাত্ত্বিক শ্রেণী বিভাগ। এখন 4টা শ্রেণী বিভাগের মধ্যে প্রত্যেকটা শ্রেণী বিভাগকে আলাদা ভাবে একটু ডিটেলস জানতে হবে তোমাদেরকে। কারণ সবগুলি ক্লাসিফিকেশন যদি আমি জানি, সেই ক্রপস অফ বাংলাদেশের যে আমাদের কোর্সে
সেই কোর্সটি সম্পর্কে আমাদের সম্যক ধারণা নেওয়া যাবে। প্রথমে যে ধারণাটা আমরা নেব, উদ্ভিদতাত্ত্বিক শ্রেণীবিভাগ। উদ্ভিদতাত্ত্বিক শ্রেণীবিভাগটা কি? উদ্ভিদতাত্ত্বিক শ্রেণীবিভাগটা হলো উদ্ভিদের বৈশিষ্ট্য সমূহের ভিত্তিতে যে শ্রেণীবিভাগটা করা হয়। কি বলছি? উদ্ভিদের বিশেষ বিশেষ মানে বৈশিষ্ট্য সমূহের ভিত্তিতে যে শ্রেণীবিভাগটা করা হয় তাহা হলো উদ্ভিদতাত্ত্বিক শ্রেণীবিন্যাস। সুইডেনের বিখ্যাত বিজ্ঞানী লিনিয়াস বাইনোমিয়াল পদ্ধতিতে এই শ্রেণীবিভাগটা উদ্ভাবন করেছেন। উদ্ভিদ শ্রেণীবিভাগের এই পদ্ধতি সর্বত্র এখন প্রচলিত আছে। উদ্ভিদের প্রধান প্রধান বৈশিষ্ট্যের আলোকে লিনিয়াস এর প্রথম উদ্ভিদগণ ও প্রজাতি ইহার প্রবর্তন করেন। উদ্ভিদতাত্ত্বিক শ্রেণীবিভাগ অনুসারে বিভিন্ন ধরনের ফসলকে গ্রামিনী, লেগুমিনেসি, সোলানেসি, ইলিয়েসি, মালবেসি, পালমেসি ইত্যাদি জাতীয় উদ্ভিদের ফ্যামিলি হতে ইহা বিভক্ত করা হয়। তার পরবর্তী শ্রেণীবিভাগে যদি আমরা যাই, সেটা হলো উদ্ভিদের জীবনকালের উপর ভিত্তি করে ফসলের শ্রেণীবিভাগ বিশ্লেষণ করা হয়েছে। যেমন 3 ভাগে ভাগ করা হয়েছে। এক বর্ষজীবী ফসল, দ্বিবর্ষজীবী ফসল, বহুবর্ষজীবী ফসল। প্রত্যেকটা বর্ষজীবী ফসলের আলাদা আলাদা ভাবে আমাদের সাথে আলোচনা করবো। তোমরা আসলে আমার কথাগুলি মনে হয় সুস্পষ্টভাবে বুঝতে পারছো। প্রথমে যদি আমি আলোচনা করি এক বর্ষজীবী ফসল, যেই ফসল জীবনকাল তার দৈহিক বৃদ্ধির জন্য বা ফুল ফল বীজ উৎপাদনের জন্য এক ঋতু বা এক ঋতুর অধিক সময়ের প্রয়োজন হয়, তখন তাদেরকে আমরা বলবো এক বর্ষজীবী ফসল। এইসব ফসল সাধারণত এক বছরেই জন্মে, তারপরে মরে যায়। এটার স্থায়িত্বটা এক বছরের বেশি হয় না। এই জন্যই ইহাকে এক বর্ষজীবী ফসল বলা হয়। অবশ্যই তোমরা বুঝতে পারছো, এক বর্ষজীবী ফসলের আমরা অনেকেই জানি শেষ ফসলগুলি কি? ধান, পাট, গম, আখ, এইসব ফসলগুলোকে আমরা এক বর্ষজীবী ফসল বলতে পারবো। এরপর আসতেছে সেকেন্ড, যেটা দ্বিবর্ষজীবী ফসল। দ্বিবর্ষজীবী ফসল কোনগুলো? যেসব ফসলের জীবনকাল সাধারণত এক বছরের অধিক, কিন্তু 2 বছরের চেয়ে কম। 2 বছরের চেয়ে বেশি হওয়া যাবে না, 1 বছরের চেয়ে বেশি হবে, 2 বছরের চেয়ে কম হবে। সেই সব ফসলকে আমরা সাধারণত দ্বিবর্ষজীবী ফসল বলব। দ্বিবর্ষজীবী ফসল আমাদের কি কি হতে পারে সেটা আমরা জানি। আখ হতে পারে, বিট যা একটা ফসল আছে সেটা হতে পারে, আদা একটা ফসল আছে সেটা হতে পারে। তারপরে আসতেছে 3 নম্বর, যেটা বহু বর্ষজীবী ফসল। যেসব ফসলের জীবনকাল 2 বছরের চেয়ে বেশি থাকবে, এবং মানে 2 বছরের কম হলে হবে না, 2 বছরের চেয়ে বেশি থাকবে, সেই সব বর্ষজীবী ফসলকে আমরা বলবো বহু বর্ষজীবী ফসল। সাধারণত আমরা ফলমূল যেগুলি খাই, আম, জাম, কাঁঠাল, লিচু, সকল ফলগুলি বহু বর্ষজীবী ফসল বা বহু বর্ষজীবী ফল। এইসব ফলগুলো আমরা এক বছরে খাওয়ার পরে গাছ মরে যায় না, গাছ জীবিত থাকে। সেই কারণে এইসব ফসলকে বলা হয় বহু বর্ষজীবী ফসল। তাহলে আমরা উদ্ভিদের জীবনকাল আলোচনা করতে গেলে আমরা এটুকু জানতে পেরেছি যে এক বর্ষজীবী ফসল, দ্বিবর্ষজীবী ফসল, বহু বর্ষজীবী ফসল। এইসব ফসলগুলির আলোকে আমরা উদ্ভিদের জীবনকাল আলোচনা করছি। এখন আমরা 3 নম্বর যদি চিন্তা করি ফসলের শ্রেণী বিভাগের, কার উপর ভিত্তি করে? উৎপাদনের ঋতু অনুসারে যদি আমরা শ্রেণীবিভাগ করি, তখন তাকে বলবো আমরা উৎপাদনের শ্রেণী বিভাগ। উৎপাদনের শ্রেণী বিভাগ কি? উৎপাদনের শ্রেণী বিভাগটাকে আমরা 3টা ভাগে ভাগ করি। 3টা ভাগ করি, 3টা সিজন, 3টা সময়কাল।
সেই সময়কালগুলোকে কি গ্রীষ্মকাল বা খরিফ এক অঞ্চল, যেটা আমরা বলি শুষ্ক মৌসুম, বর্ষাকাল বা খরিফ দুই মৌসুম, ৩ নাম্বার শীতকালীন বা রবি মৌসুম। এই ৩টা মৌসুমকে আলাদাভাবে আমরা বলতে পারি উৎপাদনের রীতি অনুসারে ফসলের শ্রেণীবিভাগ। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। উৎপাদন অনুসারে ফসলের শ্রেণীবিভাগকে আমরা ৩ ভাগে ভাগ করি। এখন আমি যদি আলাদা আলাদাভাবে বর্ণনা করি, প্রথমে আসবে গ্রীষ্মকালীন বা খরিফ এক ফসল। যেসব ফসলের শারীরিক বৃদ্ধি ও ফলমূল উৎপাদনের অধীনে সময় আমরা করতে পারি, সেইগুলো সাধারণত ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে থাকে। কোন মাসে থেকে কোন মাসে? ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে। সেই সব ফসলগুলোকে আমরা বলবো গ্রীষ্মকালীন বা খরিফ এক ফসল। যেমন বিরি ধান যদি আমরা ৪২ বলি, আবার বিরি ধান ৪৩, তারপরে আস্তে আস্তে তোমার পাট, তারপর আস্তে আস্তে তিল, এইসব ফসলগুলো হলো গ্রীষ্মকালীন বা খরিফ এক ফসল। তারপরে ২ নম্বর জিনিসটা আসতেছে কি ফসল? বর্ষাকালীন বা খরিফ দুই ফসল। বর্ষাকালীন বা খরিফ দুই ফসলে যদি আমি আলোচনা করতে চাই, সেটা আসবে সময়কালটা কখন? এই সময়কালটা সাধারণত আষাঢ় মাসে বেঁধেছে, আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে পড়বে, তখন সেটাকে বলবো আমি বর্ষাকালীন বা খরিফ দুই ফসল। যেসব ফসলের শারীরিক বৃদ্ধি, ফুল, ফল উৎপাদনের অধিকাংশ সময় আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে পড়ে, তাদেরকে বলা হয় বর্ষাকালীন ফসল বা খরিফ দুই ফসল। তারপর আসছে শীতকালীন বা রবি ফসল। শীতকালীন বা রবি ফসল আমি তখনই বলবো যে সময়টাকে আমরা শীতকাল হিসাবে কাউন্ট করে থাকি। শীতকালীন ফসলটা আমরা সাধারণত বলি অক্টোবর নভেম্বর থেকে শুরু হয়। সেই সব সময় যে ফসলগুলো আমরা উৎপাদন করতে পারি, সেই সব ফসলকে বলবো আমরা শীতকালীন বা রবি ফসল। শীতকালীন বা রবি ফসল এর কি কি ধরনের ফসল উৎপন্ন হতে পারে? সেগুলো হলো হাইব্রিড ধান ১, গম, সরিষা, ফুলকপি ইত্যাদি ফসল শীতকালীন বা রবি ফসলের সময় উৎপাদন হতে পারে। এখন তাহলে আমরা এই আলোচনা করতে কি বুঝতে পারছি? যে উৎপাদনের রীতি অনুসারে আমরা ফসলকে ৩ ভাগে ভাগ করতে পারি। সেটা হলো গ্রীষ্মকালীন বা খরিফ এক ফসল, বর্ষাকালীন বা খরিফ দুই ফসল, ৩ শীতকালীন বা রবি ফসল। তাহলে তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে? আশা করি কেউ ভুলবে না। একবার যদি মনোযোগ সহকারে পড়ো আর খাতায় লিখতে পরীক্ষায় কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। তারপরে যেটা বসছি, ফসলের শ্রেণীবিভাগের লাস্ট যেটা ক্লাসিফিকেশন করতেন, সেটা হলো কৃষিতাত্ত্বিক শ্রেণীবিভাগ। সেটা হলো কৃষিতাত্ত্বিক শ্রেণীবিভাগ। কৃষিতাত্ত্বিক শ্রেণীবিভাগে ব্যবহারিক শ্রেণীবিভাগে বলা হয় কৃষিতাত্ত্বিক শ্রেণীবিভাগটাকে, কারণ এটা এই ফসলের বলে আমরা ব্যবহারের চিন্তা কাজ লাগাতে পারি। কৃষি বিজ্ঞানীগণ সাধারণত ফসলের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে এই ফসলটাকে বিবেচনা করে থাকি। এই ফসলের মধ্যে আমরা ১২টা গ্রুপে ভাগ করেছি। সেই ১২টা গ্রুপে আলোচনা করলে সকল ধরনের ফসলের নাম এসে পড়ে, যেটা আমরা কৃষিতাত্ত্বিক শ্রেণীবিভাগ হিসেবে গ্রহণ করি। তার মধ্যে ১ নাম্বার হলো দানা জাতীয় ফসল, ২ নাম্বার হলো আঁশ উৎপাদনকারী ফসল, ৩ নাম্বার হলো তেল উৎপাদনকারী ফসল, ৪ নাম্বার হলো ডাল জাতীয় শস্য, ৫ নাম্বার হলো চিনি উৎপাদনকারী ফসল বা শস্য, ৬ নাম্বার হলো উত্তেজক বা জাতীয় ফসল, ৭ নাম্বার হলো
নেশা জাতীয় ফসল। ৮ নাম্বার হলো চর্ব জাতীয় ফসল, যেটা আমরা সাধারণত চিবিয়ে চিবিয়ে খাই। তারপরে আসতেছে রাবার উৎপাদনকারী শস্য। রাবার উৎপাদনকারী শস্য হলো ৯ নাম্বার। তারপর আসতেছে ফল উৎপাদনকারী শস্য, এইগুলি থেকে আমরা ফল পেয়ে থাকি বা ফল খাই। ১১ নাম্বার হলো শাকসবজি উৎপাদনকারী শস্য। ১২ নাম্বার হলো ভেষজ জাতীয় ফসল, যেটি আমরা গাছগাছালি বলি যে ওষুধ তৈরি করার জন্য। তাহলে এখন ১২টা আলাদা আলাদা ভাবে নাম বললাম। এখন ১২টার মধ্যে কোন কোন জাতীয় ফসলগুলি কি কি টাইপের হয় সেটা আমি একটু আলাদা করে বলবো। একটু মনে করে শুনবে। এইগুলি নামগুলি বলাতে তোমাদের পরবর্তী চ্যাপ্টারগুলিতে পড়াশ করতে বা তোমার আলোচনা শুনতে খুবই সহজ হবে তোমাদের। এখন যেটা বলতেছি, দানা জাতীয় ফসল। দানা জাতীয় ফসল যদি আমি বলতে চাই, সবার প্রথমে আসবে হলো ধান। ধান, গম, ভুট্টা প্রত্যেকটা ফসলেরই দানার সাথে সম্পর্ক ছিল। তারপরে আসতেছে আঁশ উৎপাদনকারী ফসল বা আঁশ উৎপাদনকারী শস্য। যেসব ফসলে আঁশ হয়, এই ধরনের ফসলে আঁশ হয়, পাটে হয়, তুলা হয়, মেস্তা হয়, এগুলো হলো আঁশ উৎপাদনকারী ফসল। তারপর আসতেছে তেল উৎপাদনকারী ফসল। তেল উৎপাদনকারী ফসল হলো সরিষা, তিল, সয়াবিন, যেগুলি আমরা সচরাচর রান্নাঘরে তরকারিতে পাকতে দরকার হয়। যেটা সবচেয়ে বেশি লাগে সয়াবিন তেল। আমরা সরিষা তেলটা হয়, কিন্তু সেসব তেলটা এখন আমাদের দেশে উৎপাদন হয় না। তারপর আসছে ডাল জাতীয় শস্য, যেটা ভাতের সাথে আমাদের ডাল খেতে হয়। মসুর ডাল, সেটা ছাড়া হয় না সাধারণত, প্রতি বেলায় খেতে হয়। মুগ ডাল, খেসারির ডাল ইত্যাদি হলো ডাল জাতীয় ফসল। তারপরে আসতেছে চিনি উৎপাদনকারী শস্য। চিনি উৎপাদনকারী শস্য সেটা হলো আখ, সুগার বিট, তাল ইত্যাদি। ৬ নম্বর যেটা আসে সেটা হলো উত্তেজক জাতীয় ফসল। উত্তেজক, যেগুলি খেলে শরীরে চাপ হয়, মানে শরীরে একটু কাজের পরিধি বাড়ে, টায়ার্ডনেস দূর করে, সেইগুলো হলো উত্তেজক জাতীয় ফসল। যেমন চা, কফি, কোকো, এসব উত্তেজক জাতীয় ফসল। তারপরে আসছে নেশা জাতীয় ফসল। এইসব ফসলগুলি খেলে মানুষ অ্যাডিক্টেড হয়ে যায়, ড্রাগ অ্যাডিক্টেডের মতো। নেশা জাতীয় খাবার, তামাক, আফিং, গাঁজা ইত্যাদি। যেটা তামাক থেকে আমরা তামাকের বাসায় সিগারেট খাই, সিগারেট একটা নেশা জাতীয়, যেটা আমরা সবাই না খাই। ওদেরকে আগের থেকে বলি যে সিগারেট তোমরা পরিত্যাগ করো, সিগারেট জীবনটাকে ধ্বংস করে দেবে। তারপরে আসতেছে চর্ব জাতীয়, যেটা বলছি, যেটা মানুষ চিবিয়ে খায়। আমাদের চাচারা, দাদারা, নানারা দেখলাম কি যে খাওয়ার পরে ভাত খাওয়ার পরে পান খেতে হয়, সবাই সবাই পান খায়, সুপারির দরকার হয়, খয়ের দরকার হয়। এগুলো হলো চর্ব জাতীয়। চর্ব জাতীয় মধ্যে পড়ছে পান, সুপারি, খয়ের। তারপরে আসতেছে রাবার উৎপাদনকারী শস্য। সেটা হলো রাবার উৎপাদনকারী শস্য চিন্তা করলে কি করবে, প্যারা রাবার, ভারতীয় রাবার ইত্যাদি, সেগুলো রাবার উৎপাদনকারী শস্য। ফল, ফল উৎপাদনকারী শস্য যদি আমি চিন্তা করি, সেটা কি হবে, সেটা হলো আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, এগুলো হলো ফল উৎপাদনকারী ফসল। তারপর আসতেছে শাকসবজি। শাকসবজি উৎপাদনকারী ফসল আমরা একটু আগে আগের ক্লাসিফিকেশন আলোচনা করছিলাম। শীতকালীন ফসল যেটা বলি, সেটা সাধারণত আমাদের দেশে শাকসবজিগুলো বেশি হয়। মূলা আলু, ফুলকপি ইত্যাদি। তারপরে আসতেছে তারপরে আসতেছে ভেষজ জাতীয় ফসল যেটা বলি আমরা, সেটা হলো থানকুনি পাতা, নিমকি, হরতকি, এগুলি হলো বলা হয় ভেষজ জাতীয় ফসল। ভেষজ জাতীয় ফসল দ্বারা এইসব গাছের পাতা দিয়ে আমরা বিভিন্ন ধরনের
ওষুধ তৈরি করি, তা থেকে বিভিন্ন রোগের নিরাময় হয়ে থাকে। এইসব ওষুধ খেয়ে আমাদের অনেক চিকিৎসা হয়ে থাকে, যার জন্য আমরা অনেক চিকিৎসা পেয়ে থাকি। এইগুলো আলোচনা আমাদের ফসলের শ্রেণী বিভাগের আলোচনা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যেটা আলোচনা করব, ক্রপস অফ বাংলাদেশের চ্যাপ্টার টু। চ্যাপ্টার টুতে কি আছে? অ্যাগ্রোনমি অফ অ্যারাবল ক্রপস অফ বাংলাদেশ। অ্যাগ্রোনমি অফ অ্যারাবল ক্রপস অফ বাংলাদেশ। অ্যাগ্রোনমি অফ অ্যারাবল ক্রপস চিন্তা করতে গেলে ধান, বার্লি এইসব ফসলগুলো আসবে, গম আসবে। সেই ধান করতে গেলে ধান চাষে আমাদের একটা বিশাল দরকার হয়। সার ব্যবস্থাপনাটা যদি ঠিক মতো না হয়, সেই ক্ষেত্রে আমরা ধানের ফসল ভালোভাবে ফলন করতে পারি না। ফলন করতে গেলে সুষম সারের যে একটা ব্যবহার, ব্যালেন্স ফার্টিলাইজার যেটা বলি, এই আমরা আলোচনা করব। সেই ব্যালেন্স ফার্টিলাইজারের মধ্যে সেটা তোমাদের ফার্টিলাইজার অ্যান্ড এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স আলো আছে, সুষম সারের ক্লাস বর্ণনা, সেই জায়গায় আমরা আলোচনা করব। তারপর যেমন ভালো ফলনের জন্য আমাদের সুষম সারটা খুব প্রয়োজন। সুষম সারের ব্যবহারিত আজ ঠিকমতো হলে ফসলে ভালো ফলাফল হইতে অবশ্যই হবে। প্রথমত হলো, যদি আমরা চিন্তা করি ধান চাষে যে সার ব্যবস্থাপনাটা তৈরি করতে চাই, প্রথমে যেটা আমরা সর্বপ্রথম যেটা দেখব, আবহাওয়া ও মাটির উর্বরতার মান যাচাই করতে হবে। আবহাওয়া ও মাটির উর্বরতার মান যাচাই করতে হবে। সেই ক্ষেত্রে ধানের জাত, জীবনকাল, ফলন মাত্রার উপর ভিত্তি করে সারের মাত্রাটা ঠিক করতে হবে। কোন ধরনের ধানের জাত রোপণ করবো, সেই ধানের জাতে কি ধরনের সার দিতে হবে, তাদের জীবনকাল কেমন, সেই ধান থেকে আমরা কি টাইপের ফলন পাবো, এইসবের উপর ভিত্তি করে সারের মাত্রা আমরা ঠিক করবো। দ্বিতীয়ত হচ্ছে সারের কার্যকারিতা বৃদ্ধির জন্য কোন সার কখন কিভাবে প্রয়োগ করবো, সেটা আমরা নির্ধারণ করবো। কয়েকটি সারের পরবর্তী ফসলের উপর প্রভাব থাকায় সার প্রয়োগ একল ফসল ভিত্তিক না হয়েও ফসল চক্রভিত্তিক হয় উত্তম বলে ধারণা করা হয়, এটাই হয়ে থাকে। তাহলে আমরা দুইটা জিনিসের উপরে ভালোভাবে খেয়াল করতে হবে। একটা হলো আবহাওয়া, মাটি উর্বরতার মান যাচাই, যাদের জাত, জীবনকাল, ফলন এসব নির্ভর করবে। দ্বিতীয়ত করতে হবে সারের কার্যকারিতা বৃদ্ধির জন্য কোন সার কখন কিভাবে প্রয়োগ করতে হবে তা নির্ধারণ করতে হবে। এই দুটি কার্যক্রম যদি আমি ঠিকমতো করতে পারি, তাহলে আমার ধান চাষে উন্নত সার ব্যবস্থাপনা হয়ে যাবে। ধান সাথেও সার ব্যবস্থা হয়ে গেলে এক ধরনের ধানে একরকম সার দিতে হয়। যেমন বি হাইব্রিড ধান, এক, দুই, তিন ধরনের বি হাইব্রিড ধান আছে, তাদের চাষের ক্ষেত্রে সার প্রয়োগের মাত্রা কিছুটা বেশি দিতে হয়। ইউরিয়ার উপরে অনেকাংশে ডিপেন্ড করতে হয়। ইউরিয়ার 1/4 জমি যদি তৈরি করার শেষ সময়ে দিতে হবে, সেই ক্ষেত্রে ইউরিয়া সারের উপাদান জমিতে বেশি সময় থাকে না। সেহেতু ইউরিয়া জমিতে 3 কিস্তিতে দিতে হবে, 3 কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তি চারা রোপণের 7 থেকে 10 দিন পর, দ্বিতীয় কিস্তি দিতে হবে চারা রোপণের, চারা গোছা মানে চারা জমিতে গোছার পর 4-5টি কুশি যখন দেখা দিবে তখন দিতে হবে। তৃতীয় কিস্তি যেটা আমরা বলি, সেটা হলো কায়স্থ আসলে আসার, কায়স্থ বলে একটা ফোন, সেটা আসার 5 থেকে 7 দিন আগে তৃতীয় কিস্তিটা দিতে হবে। তাহলে ইউরিয়া সারটা দিতে হবে 3টে কিস্তি। এইভাবে সারের বিভিন্ন ভাগ অনুপাত যদি আমরা জমিতে দিয়ে থাকি, তাহলে জমির কার্যকারিতা, ফসলের কার্যকারিতা, উৎপাদন সর্বাধিকভাবে আমরা গ্রহণ করতে পারব। সেই সব সারের দেওয়ার পরে জমিতে প্রচুর রস হয়ে যাবে। রস নেওয়ার পরে প্রচুর পরিমাণে ফসল আমরা জমি থেকে উন্নত করতে পারব। এইগুলো ধানের, যেটা বলতেছি, ধানের সার ব্যবস্থাপনার যে প্রক্রিয়া। তারপরে আসতেছে ধান চাষে যে দস্তা ও বন্ধকের অভাব দেখা দিলে সেটা কি ধরনের লক্ষণ পাবো, সেই লক্ষণ থেকে আমরা পরিত্রাণ কিভাবে পাবো, সেটা এখন তোমাদের সাথে আলাদাভাবে আলোচনা করব। সেটা হলো ধান
গাছে 10টা গাঁঠির যে লক্ষণগুলি দেখলে আমরা বুঝবো যে ধান গাছে এই গাঁঠিগুলো আছে। কচি পাতার গোড়া সাদা হয়ে যায়। কচি পাতার গোড়া কি হয়ে যায়? সাদা হয়ে যায়। জমিতে চারা রোপণের পর তাদের বর্ধন মানে তাদের বৃদ্ধিটা সর্বত্র সব জায়গায় সমানভাবে হয় না। কোথাও চারা ছোট হয়, কোথাও চারা বড় হতে থাকে। পাতার আকৃতিতে ছোট দেখায় এবং কোনো কোনো পাতার কিনারা কুঁচকে যায়। পাতার আকৃতিগুলো ছোট হয়ে যায় এবং কোনো কোনো পাতার কিনারা কুঁচকে যায়। এরপর দেখা যাচ্ছে পুরাতন পাতায় মরচে পড়ে বাদামি রং থেকে হলদে কমলা লেবু রং হয়ে যায়, যা ফসলকে মরচে পড়া বাদামি রঙের মতো করে ফেলে। পুরাতন পাতা শুকিয়ে যায় এবং সাধারণত শুকনো অংশগুলো সাধারণত পাতার কিনারাতে দেখা যায়। পটাশিয়ামের অভাবে পাতার যেরূপ পোড়া দাগ দেখা যায় সেইরূপ দাগ দেখা যায়। এইরূপ হলে সার পানি দিয়েও কোনো ফল পায় না। তাছাড়া ধান গাছের এই 10টার যে গাছটির লক্ষণগুলো বললাম, সেই লক্ষণগুলো দূরীকরণের উপায় আমি তোমাদের সাথে এখন ব্যাখ্যা করব। সেই ধান গাছের রাস্তার ঘাটতি দূরীকরণের উপায়গুলো হলো জমি তৈরির সময় জমিতে পর্যাপ্ত জৈব সার প্রয়োগ। যে বড় জিনিস যেটা, জমিতে পর্যাপ্ত জৈব সারের কোনো বিকল্প নেই এবং শুকনো অবস্থায় জমি পরের বছর চাষের জন্য তৈরি করতে হবে। শুকনো অবস্থায় জমি পরের বছর কি করতে হবে? চাষের জন্য তৈরি করতে হবে। প্রতি লিটার পানির সাথে 20 থেকে 25 গ্রাম দস্তা পাউডার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর চারা গোড়ায় পরিষ্কার পানিতে ধুয়ে 5 মিনিটের জন্য উপরোক্ত মিশ্রণের মধ্যে চুবিয়ে নিতে হবে, মানে ভিজিয়ে নিতে হবে এবং সঙ্গে সঙ্গে ক্ষেত বা জমি যেটা বলি লাগিয়ে দিতে হবে। এইভাবে যদি শোধন করি তাহলে চারা ক্ষেত লাগালে চারাগুলো দ্রুত বেড়ে উঠবে। এবং আরেকটা পিএইচ এর ব্যাপার, যেটা আমরা পিএইচ জানি, যে মাটির পিএইচ যে 7-এর বেশি তখন এটাকে বলে আমরা ক্ষারীয় মাটি। সেখানে দস্তা বা দস্তার পাউডার মাটির সঙ্গে যদি মিশাই, যে দস্তার সার লঘু দ্রবণের মাধ্যমে তখন দেখা দেয়, তখন স্প্রে মেশিনের সাহায্যে আমরা ধানের পাতার উপর যদি স্প্রে করি তাহলে ভালো ফল পাওয়া যাবে। ধানের জমি থেকে পানি সরিয়ে শুকিয়ে ফেললেই অনেক সময় দস্তার অভাবে যে ক্ষতি হয় তার প্রতিকার পাওয়া যায়। এরপর আবার জমিতে যদি পানি সেচ দিয়ে ইউরিয়া সার উপরিভাগে প্রয়োগ করতে পারি। এই প্রক্রিয়া যদি করি তাহলে আমরা দস্তার গাছটি তৈরি করতে পারব। তাছাড়া দস্তার গাছটি যদি আরেকটা কারণ আছে, প্রতি হেক্টর জমিতে যদি আমরা 10 থেকে 12 কেজি দস্তার সার তৈরি করতে পারি, দস্তা সাথে মিশিয়ে দিই এবং দস্তা সার টিএসপির সাথে মিশিয়ে প্রয়োগ করা কখন উচিত না। সবচেয়ে খেয়াল রাখতে হবে দস্তা আর টিএসপি, ট্রিপল সুপার ফসফেট যেটা আমরা বলি, সেই সার আর দস্তা সার একসাথে কখনো মিশিয়ে প্রয়োগ করা করবে না, করলে জমিতে একটু ক্ষতি হয়। সহজভাবে সিটির প্রয়োগ করার জন্য ইউরিয়া বা পটাশ সার কিংবা শুকনো বালির সাথে মিশিয়ে প্রয়োগ করা যায়। কি করা যাবে তখন দস্তা সারটা ইউরিয়ার সাথে বা পটাশ যেটা বলি পটাশ সার, সেটার সাথে মিশতে পারে মিউরেট অফ পটাশ যেটা বলি এমপি, কিংবা শুকনো বালির সাথে মিশিয়ে আমরা প্রয়োগ করতে পারবো। এরপরে গেল আমরা এতক্ষণ বলছি দস্তার লক্ষণ বলছি, দস্তা থেকে কিভাবে প্রতিকার হতে পারবো সেটা বলছি। এখন আমি বলবো বন্ধকের অর্জনিত লক্ষণ কি। বন্ধকের অর্জনিত লক্ষণ হলো জমিতে চারা রোপণের পর চারা যথাসময়ে এবং যথাহারে বৃদ্ধি পাবে। যথাসময়ে চারা গজায় না এবং সেই অনুপাতে তারা পারে না। তারপরে আছে বীজতলায় চারা
হলদে হয়ে যায়, বীজতলা চারা হলদে হয়ে যায় এবং চারা ধীরে ধীরে বেড়ে এবং খুব দুর্বল হয়ে পড়ে। এরপর আসছে মরু মৌসুমে চারা ঠান্ডা সহ্য করার ক্ষমতা কমে যায়। যখন আমরা শীতকালে চারাগুলো ঠান্ডা সহ্য করতে পারে না। এরপর আসতেছে ধান পরিপক্কতা প্রাপ্তিতে বেশি সময় লাগে, মানে আমরা বলি রুদ্র শুদ্ধ স্বাস্থ্যগ্রস্ত এইসব চারা ধানগুলো পরিপক্কতা নেয় না, তখন ধান আগেই মরে যায় তার ধান গাছ থেকে। তারপর আসতেছে প্রতি শীষে পুষ্ট ধানের সংখ্যা কমে যায়। যেসব পুষ্ট ধান তার থেকে চিরা ধান যেটা বলি, ভিতরে তোমার দানা থাকে না, সেগুলো অনেক বেশি হয়, তাহলে ফলন অনেক কমে যায়। সেসব দিক চিন্তা করলে আমরা এই কাজগুলো পাওয়া যায়। গন্ধকের আরো কি কি লক্ষণ দেখা যায়? গন্ধকের অভাবে শীষে চিটার বাচ্চা খুব বেশি দেখা যায়। কি দেখা যায়? গন্ধকের অভাবে শীষগুলোর মধ্যে চিটা থাকে। চিটা মানে ওই শীষ দানাগুলির ভিতরে, ক্রিয়াগুলির ভিতরে কোনো দানা থাকে না, চিটা থাকে। পানিতে দিলে বেশি উঠে এবং তাদের ওজন কমে। কি হয়? তাদের ওজনগুলো কমে যায়। এইগুলি জিনিসগুলো খেয়াল করতে হবে। তারপরে আসতেছে এর অভাব যদি হয়, তখন ধান গাছ পাতাগুলো আমরা খড়বার কিনতে হয়ে যায়। কি হয় যায়? ধান গাছগুলির অভাব হলে ধান গাছ ও পাতাগুলো, ধান গাছের যে পাতাগুলি খড়বার কিনতে মানে ছোট হয়ে যায় এবং কুশিগুলি কম হয়, কুশির সংখ্যাটা খুবই কম হয়ে যায়। কুশির সংখ্যা যত দিতে কম হয়। এইসব কারণগুলি আমরা কিসে পাই? গন্ধকের অভাবজনিত লক্ষণে পাই। এখন গন্ধকের এই অভাবজনিত লক্ষণগুলোকে যদি আমরা দূরীকরণ করি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের করতে হবে, প্রথমে যেটা করতে হবে, ধান চাষের যদি আমরা দুটো মৌসুমের মধ্যে ক্ষেত শুকিয়ে রাখি, এর মধ্যে হচ্ছে ধান গাছের একটা মৌসুম থেকে আরেকটা মৌসুমের মধ্যে ক্ষেতটা শুকিয়ে যদি রাখি, তখন ধান ও বড় ধান চাষের মধ্যে জমি অন্তত 2 সপ্তাহ এবং ভালোভাবে একটা জমিটা রেখে দিতে হবে, শুকিয়ে যাবে, যাতে জমিতে কোনো পানি না থাকে। সেই জিনিসটা খেয়াল করলে আমরা গন্ধকের ঘাটতিটা ডাল থেকে চলে যাবে। এরপরে যদি আমরা আরেকটা জিনিস চিন্তা করি, সেটা জমিতে পর্যাপ্ত জৈব পদার্থের সংরক্ষণ। এখন জৈব পদার্থ বাংলাদেশের যে অবস্থা, সেটা হলো মাত্র 5% জৈব পদার্থ জমিতে আছে, যেটা আমরা অর্গানিক ম্যাটার করি। সেই অর্গানিক ম্যাটার ঘাটতির জন্য দিনের দিন ফসলের উৎপাদন কমে যাচ্ছে। এই জন্য জমিতে পর্যাপ্ত জৈব পদার্থের সংযোগ ঘটাতে হবে এবং যদি সম্ভব হয়, সেই ক্ষেত্রে জমির মধ্যে আমরা কি করব? কম্পোস্ট সার দিব, সবুজ সার দিব, গোবর সার দিব, এগুলো জমিতে বেশি বেশি প্রয়োগ করব। তাহলে জমিতে যে জৈব পদার্থের যে চাহিদাটা দরকার, সেই চাহিদাটা সহজে পূরণ করতে আমরা পারব। আপনি বুঝতে পারছি? এই সব ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। ধান চাষ করি, গম চাষ করি, পাট চাষ করি, সব চাষেই খেয়াল করতে হবে যাতে জমিতে আমরা জৈব সার ইউজ করি। জৈব সারের কোনো বিকল্প নেই। অজৈব সারের প্রোডাকশন দ্রুত হয়, বেশি হয়, কিন্তু এর স্থায়িত্ব খুবই কম, বেশি দিন টিকে না, বেশি দিন থাকে না, মানুষ অসুস্থ হয়ে যায়, মানুষকে রোগ ধরে, সেই ক্ষেত্রে জমি তো অসুখ হয়ে যায়, রোগ ধরে পরবর্তী যে বছর জমিতে সেই ফসল পায় না। তারপরে আসতেছে জমিতে গন্ধকের অভাব পূরণের জন্য আমরা হেক্টর প্রতি যদি 60 থেকে 70 কেজি জিপসাম সার দেব শেষ চাষের সময়। এটা মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আবার বলি, জমিতে গন্ধকের অভাব যদি আমরা পূরণ করতে পারি, সেই জন্য হেক্টর প্রতি 60 থেকে 70 কেজি জিপসামের সার শেষ চাষের সময় মাটির সাথে আমরা কি করব? মিশিয়ে দেব। দিলে জমিতে গন্ধকের যে ঘাটতিটা থাকবে, সেটা চলে যাবে। জিপসাম সারটা কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ সার, ক্যালসিয়াম সালফেট সমৃদ্ধ সার। সেই সারটা যদি আমরা জমিতে দিই, তাহলে উৎপন্ন হবে। সেক্ষেত্রে কি হবে? চারা রোপণের পর জমিতে গন্ধকের অভাব দেখা দেয়, তাহলে জমি থেকে পানি সরিয়ে আমরা
আবার সমপরিমাণ সমপরিমাণ কি করব, সার প্রয়োগ করব এবং তখনই উপরিভাগের জমির মধ্যে তখন কি করব, জিপসাম সার সারের সঙ্গে মিশিয়ে দিতে হবে। জমির উপরিভাগে যে মাটিটা থাকবে সেই ক্ষেত্রে জিপসাম সার ছাই এর সঙ্গে ছাইটা বলি কি, আমরা জ্বালানি হিসেবে যেই ইউজ করি সেই ক্ষেত্রে আমরা ছাই পাই। ছাইগুলি করলে ছাইয়ের সঙ্গে আমরা মিশিয়ে দিতে পারবো। সেইগুলি যদি আমরা করি সেই ক্ষেত্রে জমিতে গন্ধকের ঘাটতি আমরা দূরীকরণ করতে পারবো। এইসব কাজগুলি আমরা করলে জমিতে গন্ধকের পরিমাণ যতটুকু দরকার ধান চাষের জন্য সেটুকু থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ তোমাদের সাথে যে আলোচনা করেছি সেটি হলো, এই আলোচনাগুলি থেকে তোমরা এইটুকুই জানতে পারবে যে ধান গাছের যে দ্বিতীয় অধ্যায়ে পড়ালাম তোমাদের, যে ধান গাছে কি হচ্ছে, ধান গাছের যে উন্নত সার ব্যবস্থাপনা করতে গেলে কি দরকার হবে সেটা পড়ালাম। তাছাড়া পড়ালাম ধান গাছের দস্তা ও গন্ধকের ঘাটতির জন্য কি লক্ষণ ধরা হবে, সেই লক্ষণ দূরীকরণ করতে গেলে কি কি প্রক্রিয়া করতে হবে। তারপর দেখা গেল গন্ধকের কি কি অভাবজনিত লক্ষণ আছে, সেগুলো দূরীকরণ করার জন্য কি করতে হবে, গন্ধকের ঘাটতির জন্য কি কি প্রক্রিয়া করতে হবে সেগুলো আমি বুঝালাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে রহস্য বাংলাদেশের প্রথম দুইটা অধ্যায় শেষ করিলাম। দ্বিতীয় ক্লাসে আমি তৃতীয় অধ্যায় থেকে শুরু করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। সবচেয়ে বড় কথা যেটা, তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো, বাহিরে বের হবা না, কোনো দরকার না হলে এইভাবে জীবন যাইতে হবে। জীবন এভাবে থেমে থাকবে না, সময় দেওয়ার জন্য বসে থাকবে না। তোমরা বাসায় বসে পড়াশোনা করো, এই পড়াশোনা করে জীবনকে আগায় নাও। আশা করি কিছুদিনের মধ্যে দেশের পরিস্থিতি ভালো হলে তোমাদের পরীক্ষার কার্যক্রম বা পড়াশোনার কার্যক্রম আরো ভালোভাবে চলবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো তোমাদের ক্লাস শেষ করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।